সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির। শুভ সকাল স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সেই ভাবনাটা বা স্মৃতি এবং সেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা আসলে কি ছিল, আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেছিলাম অর্থনৈতিক কারণে। ইচ্ছা ছিল বড় অফিসার হব, পিতামাতার সেবা যত্ন করব। 7ই মার্চের ভাষণটা শুনলাম পাকিস্তানের রেডিওতে বসে বসে পরদিন। কমেন্ট্রিও শুনলাম বিবিসিতে, ভয়েস অফ আমেরিকাতে। ঠিক বুঝতে পারছিলাম না কি করতে হবে। বিদেশি মিডিয়া থ্রু দিয়ে জানতে পারলাম 25শে মার্চ কালো রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটাও। আরও সচেতন হলাম। বাঙালির সংখ্যা খুব কম ছিল। বেশি পরিচয় না দিয়ে প্রশিক্ষণ জবাব করেছিলাম। যুদ্ধ শুরু হয়ে গেছে। পোস্টিং হলো সিয়ালকোটে। অনেকের কাছ থেকে অনেক তথ্য পেয়ে গেলাম। তখন সামনে ট্র্যাজেডি চলে আসলো, ট্র্যাজেডি অফ হ্যামলেট। টু বি অর নট টু বি, টু ডু অর নট টু ডু। যুদ্ধ চলছে, প্রোপাগ্যান্ডাও চলছে। মুক্তিযুদ্ধের সংগঠন একটা হয়েছে, এটা ধ্বংস হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সেই কি করতে হবে? তাদের পক্ষে থাকলে আরামায়েশে জীবনযাপন করতে পারবো। তারা তো আমাদের চাকরি থেকে অসুবিধা করছে না। যুদ্ধে যেতে হলে দুর্ভেদ্য সীমান্ত অতিক্রম করতে হবে। আর আমার পোস্টিং ছিল 14 নম্বর প্যারা ব্রিগেডে, এটা সাক্করগাঁও জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকাতে। তখন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, বয়স ছিল 20 বছর। মনে মনে বললাম, যুদ্ধে যাইতাম, পাঞ্জাবে মারতাম। তখনই পালিয়ে গেলাম। কোনো ক্রমে সেনাবাহিনীর আমাকে উদ্ধার করলো। একটা কাজ করেছিলাম, পাকিস্তানদের সেই অঞ্চলের যুদ্ধ পরিকল্পনাটা মুখস্থ করেছিলাম। যেহেতু খুব ভালো উর্দু শিখেছিলাম আর গায়ের রংটা তখন একটু সাদার দিকে ছিল, তারা বলতো ইয়ে সালা পাঞ্জাব, ইয়ে সালা করাচি সে আয়া বলতো, এই শালা করাচির ছেলে। আচ্ছা। তো এই করাচির নামেই ছিলাম, বিশ্বাসও করতো। তো সেই সব পরিকল্পনাগুলো বুটের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। সেটা পরবর্তী আমি ভারত সরকারকে, তাদের সশস্ত্র বাহিনী অধিনায়ক দিতে সক্ষম হয়েছিলাম। তারা প্রথমে বিশ্বাস করে নাই, এত তরুণ একটা ছেলে এই পরিকল্পনা কেমন করে জানে। কিন্তু এই পরিকল্পনা তারা ব্যবহার করেছিল। এই যুদ্ধে তারা জয়লাভ করেছিল, পাকিস্তানের ব্যাকবোন ভেঙে দিয়েছিল। তার জন্যই হয়তো ভারত সরকার আমাকে পদ্মশ্রী খেতাব দিয়েছে। আমার সাইটেশনে লেখা আছে এই জিনিসটা। একটা ঘটনা মনে আছে, হয়তো আপনার ভালো লাগবে শুনতে। আমার বাম পাটা আহত, বাম হাতটা আহত, বুকটা ভেঙে গেছে প্রায়। ওসমানী সাহেব বললেন, ওনার হেডকোয়ার্টারে গেলাম, 8 নম্বর থিয়েটার রোড। কোনো কথা নয়, তুমি এক্ষুনি হাসপাতালে চলে যাও। মেজর চৌধুরী অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে বললেন, তাকে এখন হাসপাতাল নিয়ে যাও, সে হাঁটতে পারছে না, ওর অবস্থা ভালো না। আমি হাত জোর করে বললাম, স্যার একটা অনুরোধ আছে। বলে, বলো। আমি হাসপাতালে যেতে চাই না স্যার, সুদূর জম্মু কাশ্মীর সীমান্ত অতিক্রম করে এত দূরের থেকে এসেছি, হাসপাতালে যাওয়ার জন্য না। তুমি কে চাচ্ছ? রাগ হলেন একটু, বদরাগী লোক। স্যার, যুদ্ধে যাইতাম, পাঞ্জাবে মারতাম। তুমি কেমন করে যুদ্ধে যাবে? স্যার, যুদ্ধক্ষেত্র নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর হবে। আপনি দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক, আপনি সব জানেন। যুদ্ধক্ষেত্রে গেলে এইসব ব্যথা সব দূর হয়ে যাবে স্যার। না, তুমি হাসপাতালে যাবে, অর্ডার করলাম। আমি আস্তে আস্তে বললাম, স্যার যাব হাসপাতালে নির্দেশে, কালকে রাত্রে হাসপাতাল থেকে পালিয়ে যাব স্যার। কোথায় যাবে তুমি? স্যার, কাশ্মীর দিয়ে পালিয়ে এসেছি, আর কলকাতাতে পালাতে কি অসুবিধা? এর একদিনের মধ্যে আমি যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে যাব, আপনি ক্ষমা করে দিয়েন। তিনি বললেন, তুমি একটা অসম্ভব মানুষ।
সেদিন আমার সঙ্গে তাজউদ্দিন সাহেব নজরুল ইসলাম পরিচয় করে দিলেন। ওনারা বললেন, ইউ আর এ ওয়ান্ডার বয়। সত্যি পরদিন সকালে এই অবস্থায় আমাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। সত্যি আমি যুদ্ধক্ষেত্রে গিয়ে আমি সুস্থ হয়ে গেছিলাম। আমার কষ্ট আর মনে ছিল না। আসলে অত্যাচারী জাতির প্রতি একটা দায়বদ্ধতা ছিল। সবাই তো আমরা মরে যাব, কি রেখে যাব? যেই জাতি আমাদের উপরে বলৎকার করছে, অত্যাচার করছে, হত্যা করছে, গুম করছে, তাদের বিরুদ্ধে আমি প্রশংসাপত্র সৈনিক, আমার দাঁড়ানো দরকার আছে। সেই মনোভাব নিয়ে আমি যুদ্ধে গেছিলাম। বেশি ভালো করতে পেরেছি কেন জানি না, কিন্তু প্রচেষ্টা ছিল একটা। গর্ববোধ করে নিজের জন্য এখনও আমার জাতির ক্লান্তির লগ্নে আমার মানুষের সঙ্গে আমি ছিলাম। এই মনোবলটা মনের মধ্যে কিভাবে নিয়ে এসেছিলেন ওই সময়টাতে? পাকিস্তানের সঙ্গে আমরা এই সামান্য অস্ত্র নিয়ে প্রশিক্ষণ নিয়ে জিততে পারতাম না। আমরা মনের যুদ্ধ করতে হয়েছে। মনোবলটা অনেক বেশি। মনোবলটা পাকিস্তান পরাজিত মনের যুদ্ধে। যেই সৈন্যরা বলৎকার করে, নারী নির্যাতন করে, শিশু হত্যা করে, তারা খুনি হতে পারে, ভালো যোদ্ধা হতে পারে না। সৈন্যবৃত্তি তারা করে নাই, তারা বেশ্যাবৃত্তি করেছিল। সে বেশ্যাবৃত্তি ৭১ পরাজিত হয়েছিল সৈন্যবৃত্তির কাছে। এটা আমাদের মনে রাখতে হবে। নতুন প্রজন্মকে আমি বলতে চাই আজকে এখান থেকে, তোমরা দেশটাকে ভালোবাসো, মাকে যেরকম ভালোবাসো, দেশটাকে অপমান করো না। অনেকে বলে আমার দেশটা কীরকম, ভালো না খারাপ, এসব কথা গুনাহ হবে। দেশপ্রেম ইমানের অঙ্গ। আমি ইমানের যুদ্ধ করেছি, পিতামাতার প্রোটেকশনের জন্য যুদ্ধ করেছি, আমার মা বোনদের প্রোটেকশন যুদ্ধ করেছি, সৈন্যদের আক্রমণ করেছি আমাদের মা বোনদের বাঁচানোর জন্য। বেঁচে থাকার কথা না, কিন্তু রাখে আল্লাহ, মারে কে। তারপর যখন এই এত কঠিন সময় পার করার পরে, জয়লাভ করার পরের যে সিচুয়েশনটা ছিল, অনুভূতিটা কেমন ছিল তখন? একটা মিক্সড প্রক্রিয়া ছিল সত্য বলি। আমরা সিলেটে যুদ্ধ করেছি। ১৬ই ডিসেম্বর সকাল থেকে যে দৃশ্য দেখলাম, আমি একটা চা বাগানে গিয়ে দেখলাম কিভাবে তারা মানুষকে হত্যা করেছে, কিভাবে তারা চা শ্রমিক মাদেরকে বলৎকার করেছে। কি চিৎকার, তাদের আত্মচিৎকার, সেটা আমি ভুলতে পারি না। সিলেট শহরে এসে লোকজন কাদাকাটি করছে, হাসপাতালে গিয়ে এত লাশ পড়ে আছে, সবই তো হত্যা। কোল্ড রুমের মধ্যে লাশ পড়ে আছে, মানুষের আর্তনাদ শুনছি। আমার বিজয়টা, অনুভূতিটা একটা মিশ্র প্রক্রিয়া হয়ে গেল। এই স্বাধীনতার জন্য এত লোকে এভাবে আত্মহুতি দিয়েছে, আমরা তাদের জন্য কি করতে পারি? কিন্তু মনোবল তো হারলে চলবে না। সাহায্য সহযোগিতা দেশটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলাম। বঙ্গবন্ধুর উদ্বেগ ছিলাম, দেশে ফেরত আসলেন ২৮শে ফেব্রুয়ারি। প্রধান সেনাপতি ওসমানী সাহেব বললেন, তুমি এখনই, কালকে বিকাল ৪টার সময় তুমি বঙ্গবন্ধু ভবনে যাবে, বঙ্গবন্ধু তোমার সঙ্গে দেখা করবেন, ইচ্ছা প্রকাশ করেছেন। দূরে বক্ষে ইউনিফর্ম পরে গেছিলাম। প্রথমবার তাকে সামনের থেকে দেখলাম, কাছের থেকে। ওনার যেদিন ফেরত আসলেন সেদিন আমি ডিউটি ছিলাম এয়ারপোর্টে, দূর থেকে দেখেছি। মহামানবকে দেখলাম, একটা স্যান্ডেল, একটা লুঙ্গি, একটা ফতুয়া পরে, হাতে পাইপটা। সোফার মধ্যে বসলাম, আমি দূরে বসে আছি, দূরে বক্ষে। উনি বললেন, তুমি আসো, বসো। দূরে বসলাম, আমার পাশে বসো। একটা বড় স্মৃতি আছে। উনি বললেন, আমি যখন ভারতে গেছিলাম, প্রধান সেনাপতি তোমার বীরত্বের যুদ্ধের কথা আমাকে বলেছে। তুমি কোনো অপারেশনে তুমি কোনোদিন পিছু পা হওনি। তুমি একটা বাচ্চা ছেলে, ২০ বছর, এই সাহস তোমাকে কে দিল? আমি একটু হাসলাম। বলো তো স্যার, আপনি স্বাধীনতার ডাক দিয়ে দিয়েছেন, আমি কি এরপরে পাকিস্তানদের সঙ্গে বসে বসে কাবাব পরোটা খেতে পারি? উনি হো হো করে হেসে উঠলেন। এই যে প্রাণ খোলা হাসিটা এখন আমার কানের মধ্যে বেঁচে যায়। তিনি ইতিহাসের মহানায়ক, আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় প্রেরণা। তার নির্দেশে আমরা যুদ্ধ করেছি। আবার
উনি ওসমানী সাহেবকে বলেছিলেন, তাকে তুমি একটা ভালো প্রশিক্ষক হিসাবে গঠন করে তুলো, ছেলেটা খুব কম বয়সী, যেন আমার ভবিষ্যৎ সেনাবাহিনী সে সুন্দরভাবে করতে পারে। ইন্ডিয়াতে গেলাম, ভালো গ্রেড পেলাম, আউটস্ট্যান্ডিং। ইংল্যান্ডে গেলাম, আমেরিকায় গেলাম, ইতিমধ্যে আবার আসলাম, বঙ্গবন্ধু হত্যা হয়ে গেছে। জাতি সামনে যাওয়ার নামগুলো পিছনে পড়ে গেল। কিছুদিন পরে চাকরিচ্যুত হয়ে গেলাম। তারপরে অসুবিধায় ছিলাম, এখন খুব ভালো আছি। বঙ্গবন্ধু আবার আমাদের ক্ষমতায় আছেন, কারণ তার সন্তান কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশেই দেশটাকে চালাচ্ছেন। তিনিও আমাদের আশীর্বাদ দিয়েছেন। তাহলে এখন জীবনটা গঠন করছে অন্যভাবে। আমি 74 বছরে পা দিচ্ছি এখন, ইনশাল্লাহ। এখন আমি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়াই, 32টা ইনস্টিটিউটে পড়াই। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর চেতনা, স্বাধীনতার চেতনা, দেশপ্রেম, ইমানের চেতনা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেব। এবং আমি বই লিখছি। আপনার দোয়ায় আমার 68 নম্বর বই গত সপ্তাহে ছাপানো হলো। আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমার নতুন প্রজন্মকে বললেন, আপনারা আপনাদের চেতনা জাগ্রত করেন, বিবেককে জাগ্রত করেন, ঘুমন্ত আত্মাকে জাগ্রত করেন, ইতিহাসের মুখোমুখি হন। ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আপনার আমার পিতামাতার কষ্টে অর্জিত স্বাধীনতার ইতিহাস। এত রক্তক্ষরণের মধ্যে বিশ্বের কোনো জাতি স্বাধীনতা অর্জন করেনি। 9 মাসের মধ্যে নাজি জার্মানি এত হত্যা করতে পারেনি। বিশ্বের মাত্র 2টো গণহত্যা পরিকল্পিত হয়েছে। 1B রেজলিউশন 1943, নাজি জার্মানি যে ইহুদি 70 লক্ষ ইহুদি হত্যা করেছে। বাট 5 বছরে আমাদের 9 মাসে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, অপারেশন সার্চলাইট দিয়ে আরম্ভ করে। তাই আপনারা তো এই দেশের মাটিতে জন্ম হয়েছেন, দেশটাকে ছেড়ে যাবেন না, দেশটাকে সেবা করবেন, এটাই বলতে থাকি। কতদূর ভালো বলতে পারি জানি না, চেষ্টা তো করতে হবে, তাই না? খুব সুন্দর কথা বলেছেন স্যার, খুবই ভালো লেগেছে। এবং আপনি যখন স্মৃতিচারণগুলো করছিলেন তখন মনে হচ্ছিল আমরা বাস্তবে একদম সামনাসামনি দেখতে পাচ্ছি সেই সময়গুলো। স্যার, বঙ্গবন্ধু হত্যার পরে মুক্তিযুদ্ধের যে চেতনাটা, সেটা মিথ্যা অপপ্রচার করার জন্য কিন্তু একটা বড় ষড়যন্ত্র তখন হয়েছিল। সেই ব্যাপারে আপনার মতামত কি? সৈনিকরা কিভাবে মিথ্যাচার করতে পারে? ওরা তো দেশপ্রেমিক, তারা কেমন করে হত্যা করতে পারে? আর সবচেয়ে দুঃখ আমার আছে, যারা সেই ট্রায়ালটা হলো, ট্রায়ালের সময় সব শুনেছি আমরা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার। তারা তো সবাই বঙ্গবন্ধুর কাছের মানুষ। হত্যা করতে যারা গেছে তারা তার কাছের মানুষ। তাদেরকে উনি চিনতেন, আদর করতেন, তাদেরকে বেনিফিট দিয়েছিলেন অনেক রকম। বেনিফিট মিন্স তাদের দেখাশোনা করেছেন। তাদের হাতটা কাঁপলো না? ওনাকে হত্যা করলো, নিরীহ শিশুকে হত্যা করলো, নারী হত্যা করলো। সবচেয়ে দুঃখ লাগে আপনাকে, আমি বঙ্গবন্ধুর বাসায় এখনও ভাষণ দিই, ছাত্রছাত্রী নিয়ে যাই, প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে দেখাই, দেখো তাদেরকে বলা হয়েছিল নারীদের, পুরুষরা আছে ওখানে, বিছানাগুলো আছে, বিছানাগুলোর ভিতরে গোল্ডের বার আছে, ডলার ভর্তি আছে। তারা প্রত্যেকটা ম্যাট্রেস, প্রত্যেকটা লেপ তোষক সব কেটে ফেলেছিল, কোনো কিছুই পায় নাই। বৌমাদের হাত ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে গোলগুলো নিয়ে গেছিলো, গলা টেনে নিয়ে গেছিলো। নিরীহ মানুষ হত্যা, শিশুদের হত্যা করেছে। সেদিন সৈন্যবৃত্তি পরাজিত হয়ে গেছিল, ওরা সৈন্য রইল না, তারা অমানুষ হয়ে গেছিল। এই প্রত্যেকটা লোককে আমরা জানি, তাদেরকে বঙ্গবন্ধু নিজের হাতে করে বড় করেছিলেন। যেই লোকটা প্রথমে রেডিও স্টেশনে গিয়ে বলল স্বৈরাচারী মুজিবের হত্যা করেছি আমরা, সেই লোকটার সেই গুলি যে করে যে হাতটা, সেই হাতটা উনি অনেক কষ্ট করে লন্ডনে নিয়ে চিকিৎসা করে হাতটা ভালো করেছিল, তাই সে গুলি করতে পেরেছিল। যেই লোকটা বঙ্গবন্ধুর উপরে গুলি করলো সবাই মিলে 3 জনে, তাকে তো বঙ্গবন্ধু কুমিল্লাতে এখানে এনেছিল, ঢাকাতে ইন্টেলিজেন্স ব্রাঞ্চে, বজলুল হুদা নাম।
তার পিতা তো কুষ্টিয়ার আওয়ামী লীগের নেতা, বঙ্গবন্ধুর অনুসারী। এই ছেলে তো সবসময় বঙ্গবন্ধুর বাসায় আসতো। এখন মনে এসে এসে চেক করতো ঘুরে 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 কোথায় কোনো সৈন্য, কোনো মেশিন গান, কোনো অস্ত্র আছে কিনা। তাই যখন দেখলো কিছু নেই তখন হত্যা করলো। সৈন্যবৃত্তি একটা বড় পবিত্র জিনিস। এই দিয়ে নারী, শিশু এবং আনাম লোককে হত্যা করাটা মহাপাপ। এটাই তারা করেছে। জাতির এই ব্যাপারে সচেতন হতে হবে। যারা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কটু কথা বলে, তারা অপরাধ করে, তারা ইতিহাস বিবর্জিত হয়ে গেছে। তার পরিবার নিয়ে অনেক কথা বলে। আমাদের অনেক কথা শুনতে হয়। শুনলে আমার মনে দুঃখ পায়, কিন্তু আমরা দুঃখ ধারণ করতে চাই না। তাদেরকে বলতে চাই সত্য কাহিনী কি। সুতরাং অসত্যর পরাজয় হয়েছে সত্যর কাছে, যুগে যুগে এখনো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অনেক সুন্দর কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে। সেই সাথে মুক্তিযুদ্ধের কথা আমরা যতবারই শুনি ততবারই আমাদের ভালো লাগে। আমরা নতুন প্রজন্মে যারা আছি তারা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি। আপনার ব্যস্ততম সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমার হৃদয় উদ্বেলিত হয়েছে, কারণ আপনি আমাদের নতুন প্রজন্ম। আপনি নিশ্চয়ই মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক হবেন, এটাই কামনা করছি। আপনার কাছ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। জি, সবসময় ভালো থাকবেন স্যার। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।